এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন আয়নাঘর থেকে মুক্তি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আমি সৈনিক, আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছি, আমি যোগদান করেছি, আমি এখনও প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে যে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন, তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন, বিচার বহির্ভূত হবে, আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমি 2016 সালে 7 ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি বলছি আমি স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নিই। আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো, আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না করে। আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র পেতে চাই, কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব, আপনি আমাকে চর থাপ্পড় লাথি মারবেন, এটা কোনোদিন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে, আর যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে, কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি। 2009 সালে কীভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাশ 24 ঘন্টা তার কাটা ঝুলেছিল, আমার এখন বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের চারিদিকে তার কাটা বাড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার বানিয়ে রেখে, ডগ বানিয়ে তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলোর কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি, এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কী আছে? তারা কি ভারতপ্রেমী? তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই স্বার্থান্বেষী সেই মহল, তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারাও ভারতপ্রেমী ছিল, নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না। আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই। আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে এই ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য। এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে, বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে, 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের 2 বাংলা এক করেছে। তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি। 1971 সালে, আপনারা জানেন না, দেশবাসীর জানা উচিত এগুলো, আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকার একটা চুক্তি করেছিল। সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার কথা নয়, আপনারা 266 দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদেরের বই পড়ে দেখেন। ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন। ওটা চুক্তি ছিল। আমি 3টা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর, এদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, এদেশে ভারতের সেনাবাহিনী থাকবে। 2, এদেশে প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাইকে অপসারণ করতে হবে। ভারতের প্রশাসনের লোক এই দেশে প্রশাসন চালাবে। এই দেশে প্রশাসনের শতকরা 1 জন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি, আপামর ছাত্ররা যোগদান করেছে। তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে। তৃতীয়ত, এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি দেশবাসীর কাছে জানতে চাই, আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি? এই চুক্তি যারা করেছে তারা মীর জাফরের বংশধর, তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমি এগুলির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলি বলতে পারিনি। 2009 সাল থেকে আমি বলেছি, এটাই ছিল আমার অপরাধ, এটা আমার বড় অপরাধ ছিল। আর অপরাধ, আমি অধ্যাপক গোলাম আজমের ছেলে। এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে। এবং এই 29,794 ঘন্টার কাহিনী, 29,794 দিন বলেও শেষ করা যাবে না। সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আল্লাহর পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার
সেই অধিকার কেড়ে নেওয়া আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি আল্লাহর মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটার ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম। তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করে তাহাজ্জুদ পড়ে যে আল্লাহ, যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে, তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও। কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ আমি বন্ধ করি না, তুমি আকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ, তুমি তাদের ব্যবস্থা নিও। আমি দেশবাসী হিসেবে বলতে চাই। সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি। আমরা সরাসরি সেখানে ছিলাম।